হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি উপস্থিত হচ্ছি। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে আমরা জানবো যে কোভিড-19 বা করোনা ভাইরাসের টেস্ট কিভাবে করা হয়, কিভাবে করোনা ভাইরাস যাদের ইনফেকশন হয়েছে তাদের কিভাবে জানা যায় যে করোনা ভাইরাস তাদের শরীরের মধ্যে উপস্থিত আছে। এখানে যাক তো দুটো পদ্ধতির মাধ্যমে এটা করা হয়ে থাকে। বর্তমানে আরও অনেক রকম পদ্ধতির বিকল্প পদ্ধতির চেষ্টা চলছে, যেগুলো এখনো পর্যন্ত সেগুলো অ্যাপ্লিকেশন লেভেলে পৌঁছায়নি, হয়তো পৌঁছে যাবে খুব শীঘ্রই। কিন্তু বর্তমানে এই দুটো টেকনিকই বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় COVID-19 টেস্ট করার জন্য। প্রথম যে টেকনিকটা আছে সেটা হচ্ছে RT-PCR। এটাকে বলা হয় রিয়েল টাইম পিসিআর বা পলিমার চেইন রিঅ্যাকশন। পলিমার চেইন রিঅ্যাকশন কি না, পলিমার চেইন রিঅ্যাকশন কিছু নয়, এটা একটা জিন অ্যাম্প্লিফিকেশন পদ্ধতি। জিন অ্যাম্প্লিফিকেশন আমরা জানি, যারা বায়োলজি স্টুডেন্ট, জিন অ্যাম্প্লিফিকেশন জিন অ্যাম্প্লিফিকেশন এই পদ্ধতির মাধ্যমে ভাইরাল যে এমআরএনএ আছে সেই ভাইরাল এমআরএনএ কে কালেকশন করা হয়। অর্থাৎ কিভাবে কালেকশন করা হয়, আক্রান্ত ব্যক্তির যে নেজাল সোয়াব আছে বা নেজাল সোয়াব বা অরোফেরিঞ্জিয়াল যে সোয়াব আছে, সেই অরোফেরিঞ্জিয়াল সোয়াবকে জেনারেলি কালেকশন করা হয়। কালেকশন করার পর সেটা বায়োহেজার্ড কন্টেনারে রাখা হয়। কন্টেনারে রাখার পর সেটাকে নির্দিষ্ট ল্যাবে পাঠানো হয় এবং সেই নির্দিষ্ট ল্যাবে কি হয়, সেখান থেকে ওই নির্দিষ্ট ভাইরাসের যে এমআরএনএ আছে সেই এমআরএনএকে এক্সট্রাক্ট করা হয়। এক্সট্রাক্ট করার পরে ওই নির্দিষ্ট ভাইরাসের এমআরএনএ কি করা হয় না, তার সাথে নির্দিষ্ট প্রাইমার যোগ করা হয়। অর্থাৎ ভাইরাল যে জিনোম, সেই ভাইরাল জিনোমের কমপ্লিমেন্টারি কিছু প্রাইমার যোগ করা থাকে, যে প্রাইমারগুলো শুধুমাত্র ওই ভাইরাল জিনোম অর্থাৎ COVID-19 ভাইরাসের যে জিনোম, সেই জিনোমের সঙ্গে পরিপূরকভাবে যোগ করতে পারে বা তারা পরস্পরের সঙ্গে বন্ধনে আবদ্ধ হতে পারে। এইরকম প্রাইমার তৈরি করা থাকে বাইরে থেকে, যেগুলোকে যুক্ত করা হয় ওই নির্দিষ্ট সিস্টেমে এবং তার সঙ্গে যুক্ত করা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইম। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম কি না, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এমন এক ধরনের এনজাইম যেটার প্রধান মেকানিজম হচ্ছে যে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থেকে সে ডবল স্ট্র্যান্ড ডিএনএ তৈরি করতে পারে। অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সৃষ্টি করতে পারে। অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে, যে ডিএনএ কে বলি আমরা কমপ্লিমেন্টারি ডিএনএ। আরএনএ থেকে যে ডিএনএ তৈরি হয় তাকে বলে কমপ্লিমেন্টারি ডিএনএ। তাহলে নির্দিষ্ট প্রাইমার যোগ করা হয়, নির্দিষ্ট প্রাইমার, সেই নির্দিষ্ট প্রাইমারগুলি যোগ করা হয় এখানে, যেগুলো ভাইরাল জিনোমের সঙ্গে পরিপূরক, সেই নির্দিষ্ট প্রাইমারগুলি যোগ করা হয় এবং তার সঙ্গে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম যোগ করা হয়। নিয়ে নির্দিষ্ট প্রাইমারগুলি নির্দিষ্ট জিনোমের সঙ্গে নির্দিষ্ট জায়গায় অ্যাটাচমেন্ট হয়। অ্যাটাচমেন্ট হওয়ার পরে পলিমারেজ এনজাইমের সহায়তা এখানে কি হয় না, একটা ডিএনএ স্ট্র্যান্ড গঠিত হয়, যে ডিএনএ স্ট্র্যান্ডের নাম হচ্ছে সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ। সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ, এমআরএনএ থেকে যে ডিএনএ সৃষ্টি হয় সেটা সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ বলা হয়। এরপর কি করা হয় না, যে নির্দিষ্ট ডিএনএ সৃষ্টি হলে সেই নির্দিষ্ট ডিএনএটিকে এখানে আবার একই রকম ভাবে ওই প্রাইমার যোগ করা হয়, প্রাইমার, এবং তার সাথে যোগ করা হয় এখানে ফ্লুরোসেন্ট ডাই। ফ্লুরোসেন্ট ডাই হচ্ছে এমন এক ধরনের ডাই যেটা কালার ডিটেক্টিং এ সহায়তা করে বা কালার জানতে সহায়তা করে। সেই ফ্লুরোসেন্ট ডাই এখানে যোগ করা হয় এবং এখানে নির্দিষ্ট নিউক্লিওটাইড যে বেসগুলি আছে সেই নিউক্লিওটাইড বেসগুলোকে যুক্ত করা হয় সিস্টেমের মধ্যে। এরপর যখন তাকে হিট দেওয়া হয়, হিট দেওয়ার পর কি হয় না, ডিএনএ ডিনেচুরেশন ঘটে। ডিএনএ ডিনেচুরেশন ঘটা মানে ডিএনএ যে দুটো স্ট্র্যান্ড, এটা 1 নম্বর স্ট্র্যান্ড, এটা 2 নম্বর স্ট্র্যান্ড, এটা ডিএনএ 1 নম্বর স্ট্র্যান্ড, এটা ডিএনএ 2 নম্বর স্ট্র্যান্ড, দুটো স্ট্র্যান্ড পৃথক হয়ে যায়। তাহলে 1 নম্বর স্ট্র্যান্ড পৃথক হয়ে যায় আর 2 নম্বর স্ট্র্যান্ডও পরস্পর থেকে পৃথক হয়ে যায়, মাঝখানে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যায়। যে নির্দিষ্ট প্রাইমারগুলি যুক্ত করা যায় সেই নির্দিষ্ট প্রাইমারগুলি কমপ্লিমেন্টারি বেস সহযোগে ডিএনএ নির্দিষ্ট জায়গাতে আবদ্ধ হয় এবং নিউক্লিওটাইডগুলি পলিমারেজের সহায়তায় যুক্ত হতে হতে ডিএনএ স্ট্র্যান্ডের সৃষ্টি হয়। এবং এখানে লক্ষ্য করা যাবে যে একটা ডিএনএ আমরা যেটা কমপ্লিমেন্টারি ডিএনএ পেয়েছিলাম, একটাই ডিএনএ পেয়েছিলাম, এক নম্বর ডিএনএ। সেই 1 নম্বর ডিএনএ থেকে দ্বিতীয় পর্যায়ে আমরা দুটো ডিএনএ পেয়ে যাচ্ছি। এটা ফার্স্ট সাইকেল, প্রথম সাইকেলে আমরা একটা থেকে দুটো পেয়ে যাচ্ছি এবং সেটাকে যদি আবার এনাদার হিট দিয়ে তাকে যদি রিনেচুরেশন করা হয় এবং তাকে যদি আবার সিস্টেমে রাখা হয়, তাহলে এখানে 4টা স্ট্র্যান্ড ছিল, 4টা স্ট্র্যান্ড পরস্পর, দুটো ডিএনএ 4টা স্ট্র্যান্ড পরস্পর থেকে পৃথক হয়ে যাবে, পৃথক হয়ে টোটাল 8টা ডিএনএ সৃষ্টি করবে বা সেকেন্ড সাইকেল করবে। এভাবে ক্রমিক পর্যায়ে যদি সাইকেল বাড়ানো হয় তাহলে যত পরিমাণ সাইকেল বাড়বে তত পরিমাণ কিন্তু ডিএনএ এর পরিমাণও বাড়তে আরম্ভ করবে সিস্টেমের মধ্যে। এরপর ঘটনা ঘটছে যে তাহলে এটার গুরুত্ব কি, এটার গুরুত্ব হচ্ছে না, যত পরিমাণ ডিএনএ বাড়বে অর্থাৎ ডিএনএ এর পরিমাণ যত বেশি হবে তত জায়গাতে অর্থাৎ কমপ্লিমেন্টারি যে সমস্ত প্রাইমারগুলো যোগ করা আছে, যেখানে ফ্লুরোসেন্ট ডাইগুলি যোগ করা আছে, সেই ফ্লুরোসেন্ট ডাইয়ের গাঢ়ত্ব কিন্তু বাড়তে থাকবে। ডিএনএ কপি বাড়া মানে ফ্লুরোসেন্ট ডাইয়ের গাঢ়ত্ব কিন্তু বাড়তে আরম্ভ করবে। আর ফ্লুরোসেন্ট ডাইয়ের গাঢ়ত্ব বাড়া মানে যে কালার বা যে কালার ডিটেকশন ব্যাপার আছে, সেই কালার ডিটেকশন ব্যাপারটা তত বেশি ইন্টেন্সিটি বেশি হবে এবং সেটাকে খুব সহজে ডিটেকশন করা যায়। একটা সঠিক গ্রাফের সাহায্যে যদি রিপ্রেজেন্টেশন করা হয় তাহলে একদিকে অ্যাক্সিস যদি সাইকেলকে দেওয়া হয়, মানে কতগুলো সাইকেল করা হচ্ছে, আর একদিকে যদি তার ফ্লুরোসেন্ট কালারের ইন্টেন্সিটি দেওয়া হয় এবং মাঝখানে একটা লাইট এখানে যদি আমরা ইন্টারপ্রিটেশন করি তাহলে এটা এইভাবে হয় যে যত এটা থ্রেশহোল্ড লেভেল, এটা হচ্ছে থ্রেশহোল্ড লেভেল, এটা হচ্ছে থ্রেশহোল্ড লেভেল, RESOLD থ্রেশহোল্ড লেভেল।
থ্রেশহোল্ড লেভেল। যত সাইকেল বাড়বে তার সাথে সাথে যদি ফ্লুorescent কালারের যদি ইন্টেন্সিটি বৃদ্ধি পায়, অর্থাৎ যত সাইকেল বাড়বে তার মানে তত বেশি ডিএনএ সৃষ্টি হবে, তার মানে ফ্লুorescent ডাইগুলি তত বেশি যুক্ত হবে ডিএনএ এর সাথে, কারণ ফ্লুorescent ডাই প্রাইমারের সাথে যুক্ত হয়ে আছে, এগুলি না যুক্ত হলে কখনোই ডিএনএ সৃষ্টি হবে না। তত বেশি পরিমাণে ডিএনএ সৃষ্টি হবে তত বেশি ফ্লুorescent ডাই ডিএনএ এর সাথে যুক্ত হবে, তার মানে তার গাঢ় তত্ত্ব বেশি হবে, অর্থাৎ ধীরে ধীরে গ্রাফটা কিন্তু উপরের দিকে বৃদ্ধি পেতে আরম্ভ করবে। যত ফ্লুorescent ডাইয়ের গ্রাফ বৃদ্ধি পেতে পারে বা ইন্টেন্সিটি যত বাড়বে তত বলা যেতে পারে বা সেটাকে বলা যেতে পারে যে সেই ব্যক্তির ক্ষেত্রে COPD-19 পজিটিভ। আর যদি ঘটনা এমন লক্ষ্য করা যায় যে সাইকেল বৃদ্ধির সাথে সাথে ডিএনএ পরিমাণও বাড়ে না, ফ্লুorescent ইন্টেন্সিটিও বৃদ্ধি প্রাপ্ত হয় না, অর্থাৎ লাইনটা থ্রেশহোল্ড লাইনের নিচেই থেকে যায়, থ্রেশহোল্ড লাইনের নিচেই যদি প্যারালাল ভাবে চলে যায় তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে COVID-19 মাইনাস বা সেটা নেগেটিভ হিসেবে পরিবর্তিত হয়। তাহলে ফ্লুorescent পরিমাণ বা ফ্লুorescent কালারের ইন্টেন্সিটি যত বৃদ্ধিপ্রাপ্ত হবে বা যত বাড়বে সাইকেল বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেটা পজিটিভ দিকে এগোবে, এবং যদি লাইনটা প্যারালালি যায় বৃদ্ধির সংখ্যা বেশি লক্ষ্য করা যায়, ইন্টেন্সিটি আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত না হয়, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ লক্ষ্য করা যায়। এরপর যে পিসিআর টেকনিক, এই পিসিআর টেকনিকটা হচ্ছে যে কোনো একটা ব্যক্তির শরীরের মধ্যে করোনা ভাইরাস উপস্থিত আছে কিনা সেটা জানা যায় এই পিসিআর টেকনিকের সাহায্যে। এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা কি সময় লাগে, এটা খুব দ্রুত হয় না, এবং নির্দিষ্ট ল্যাবরেটরিতে এটা করা হয়ে থাকে, সব জায়গায় করা যায়, নির্দিষ্ট ল্যাবরেটরি, নির্দিষ্ট সিস্টেম, নির্দিষ্ট দক্ষ টেকনিশিয়ান ছাড়া এই প্রসেসটা কমপ্লিট করতে পারে না। তাহলে জেনারেল কোনো মানুষের শরীরের মধ্যে COPD-19 আছে কিনা সেটা জানার জন্য জেনারেলি যে টেস্ট করা সেটা হচ্ছে পিসিআর বা পলিমার চেইন রিঅ্যাকশন পদ্ধতির সাহায্যে করা হয়ে থাকে। এটা শুধুমাত্র জিন অ্যাম্প্লিফিকেশন পদ্ধতি, এবং এটা রিয়েল টাইম পিসিআর বলা হয়। কেন রিয়েল টাইম পিসিআর করা হয় না, পরীক্ষা চলার সাথে সাথে এর পর্যবেক্ষণগুলো খুব দ্রুত পাওয়া যায়, বা পরীক্ষা চলাকালীনই পর্যবেক্ষণগুলো খুব দ্রুত আমাদেরকে ইন্টারপ্রিটেশন করতে পারা যায়, সেজন্য এটাকে রিয়েল টাইম পিসিআর বলা হয়ে থাকে। এবং এখানে রিভার ট্রান্সক্রিপ্ট এনজাইম যুক্ত করা হয়, যার সাহায্যে যেহেতু ভাইরালের প্রাজন্যিক বস্তু mRNA, তাহলে সেখান থেকে ডিএনএ প্রস্তুত করতে এবং সেই ডিএনএ অ্যাম্প্লিফিকেশন ঘটিয়ে এই টেস্টটা করা হয়ে থাকে। তাহলে এটা হলো COPD-19 পিসিআর বা RT-PCR টেকনিক। দ্বিতীয় যে টেকনিক আছে আমাদের সেটা হচ্ছে র্যাপিড টেস্ট আর র্যাপিড অ্যান্টিবডি টেস্ট। এটা হচ্ছে একটা সেরোলজিক্যাল টেস্ট, এটা হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট, সেরোলজিক্যাল টেস্ট। এবং এই টেস্টের ক্ষেত্রে জেনারেলি কি স্যাম্পল হিসেবে ব্লাড প্লাজমাকে ব্যবহার করা হয়, ব্লাড প্লাজমা আমাদের শরীরে যে ব্লাডের প্লাজমা সেই প্লাজমাকে ব্যবহার করা হয়, এবং এটা র্যাপিড টেস্ট হিসেবে এটা পরিগণিত করা হয়। এটা খুব কম সময়ের মধ্যে কাজটা করা যায়। কিন্তু এক্ষেত্রে যেটা অসুবিধা হচ্ছে যে শরীরের ভিতরে করোনা ভাইরাসের অস্তিত্ব আছে কি আছে নেই সেটা কিন্তু এর দ্বারা বোঝা যায় না। এর দ্বারা শুধুমাত্র বোঝা যায় যেটা সেটা হচ্ছে করোনা ভাইরাস ইনফেকশনের দ্বারা বা করোনা ভাইরাসের ইনফেকশনের মাধ্যমে কোনো ব্যক্তির শরীরে নির্দিষ্ট স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা সেটা জানা যায়। অর্থাৎ কোনো ব্যক্তির আজকে ইনফেকশন হলো, সার্টেন টাইমের পর তার শরীরে নির্দিষ্ট সময়ের পর ইমিউনোলজিক্যাল যে প্রসেসের মাধ্যমে শরীরের মধ্যে অ্যান্টিবডি সৃষ্টি হবে ওই নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে, এবং সেই অ্যান্টিজেন শরীরের মধ্যে পিসিস্ট করবে, অবস্থান করবে, এবং সেই অ্যান্টিজেনের অস্তিত্বটা জানা যাবে। অর্থাৎ এমন ঘটনা ইনফেকশন হওয়ার পরেই এই ঘটনাটা ঘটে, অর্থাৎ কারো ইনফেকশন আজকে ঘটেছে এই টেস্ট যদি করা হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই টেস্ট নেগেটিভ দেবে, বা দুদিনের মধ্যে ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে সেই ব্যক্তি আছে তার ক্ষেত্রে কিন্তু এই টেস্ট নেগেটিভ দেবে, এই কেস তার ক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করাবে না। তাহলে জেনারেলি তার যে ব্যক্তি COPD দ্বারা আক্রান্ত হয়েছে সেই ব্যক্তির শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা সেটা কিন্তু র্যাপিড টেস্টের মাধ্যমে জানা যায়। এবং সেরোলজিক্যাল টেস্ট ব্লাড প্লাজমাকে কি হয় না, একটা জেনারেলি যেমন নর্মাল প্রেগনেন্সি যে সমস্ত কিটগুলো থাকে সেই প্রেগনেন্সি কিটের যে ব্যাপার সেই ব্যাপারগুলোকে সেই ধরনের এটা হয়ে থাকে। এই কিটটা জেনারেলি কি থাকে না, একটা প্লেট থাকে, সেই প্লেটের মধ্যে কি থাকে না, প্লেটের মধ্যে একটা নির্দিষ্ট পিট থাকে, যেটাকে পিট থেকে যেখানে স্যাম্পল লোড করা হয়, স্যাম্পল লোড চেম্বার থাকে, এবং সেই নির্দিষ্ট জায়গা অন্তর কিছু স্ট্রিপ থাকে, সেই স্ট্রিপগুলোতে কি দেওয়া থাকে, প্রথমে যে স্ট্রিপ থাকে সেই জায়গাতে কিছু ভাইরাল প্রোটিন, এটা হচ্ছে ভাইরাল প্রোটিন যুক্ত করা থাকে, ভাইরাল প্রোটিন। দ্বিতীয় যে জায়গা আছে সেখানেও ভাইরাল প্রোটিন যুক্ত করা থাকে, আর তৃতীয় নম্বর যে জায়গা আছে সেটা হচ্ছে হিউম্যান প্রোটিন যুক্ত থাকে। এটা প্রত্যেকটা ট্রান্সপারেন্ট, আমি বোঝার জন্য কালার দিয়ে দেখাচ্ছি, কিন্তু প্রত্যেকটা ট্রান্সপারেন্ট, বাইরে থেকে কিছুই বোঝা যাবে না, পরিষ্কার সাদা দেখাবে ব্যাপারগুলো। ভাইরাল প্রোটিন মানে সেটা হচ্ছে অ্যান্টিজেন, এটাও অ্যান্টিজেন আর এটা হিউম্যান অ্যান্টিজেন। তাহলে এই অ্যান্টিজেনগুলো এখানে অলরেডি আগের থেকে প্লেটের মধ্যে যুক্ত করা থাকে। প্রথমে যে অ্যান্টিজেন থাকে সেই অ্যান্টিজেন যে অ্যান্টিবডির বিরুদ্ধে সক্রিয় হয় সে হচ্ছে প্রথমে একটা হচ্ছে IgM, তারপরে হচ্ছে IgG, আর তারপরে লাইনটাকে বলা হয় C লাইন বা কন্ট্রোল লাইন। এরপর কেন IgG IgM করা হয় না, কোনো জীবাণু শরীরের মধ্যে প্রবেশ করলে, কোনো একটা জীবাণু যদি শরীরের মধ্যে প্রবেশ করে
তো তার বিরুদ্ধে এটা যদি শরীরের মধ্যে প্রবেশকারী কোনো ভাইরাস হয়, তাহলে তার বিরুদ্ধে প্রথম যে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডি হচ্ছে IgM, ইমিউনোগ্লোবুলিন M। IgM প্রথম আমাদের তৈরি হয়, ফার্স্ট আমাদের শরীরে ডিফেন্স মেকানিজম হিসেবে তৈরি করে IgM। তাহলে IgM যেহেতু প্রথম ফার্স্ট ইনফেকশনের ক্ষেত্রে তৈরি হয়, তাহলে IgM হচ্ছে এমন এটা কি হয় না, প্রাথমিক ইনফেকশনকে নির্দেশ করে, বা এটা হচ্ছে অ্যাকুয়েট ইনফেকশনকে নির্দেশ করে এটা। এবং তারপরে নির্দিষ্ট সময় পরে শরীরের মধ্যে তৈরি হয় IgG। এটা ক্রনিক ইনফেকশনকে নির্দেশ করে, অর্থাৎ ইনফেকশন দীর্ঘদিন ধরে হয়ে গেছে বা ইনফেকশন অনেক আগে ঘটে গেছে, সেক্ষেত্রে IgG পরিমাণটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে ফার্স্ট যেহেতু IgM তৈরি হয় তার জন্য IgM, এবং দ্বিতীয়ভাবে যেভাবে IgG তৈরি হয় তার জন্য IgG, দুটোকে জেনারেলি এখানে টেস্ট করা হয়। এটার প্রিন্সিপালটা কি? এটার প্রিন্সিপাল কিছুই না, এটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি AG প্লাস AB কমপ্লেক্স। আমরা জানি যে নির্দিষ্ট অ্যান্টিজেন নির্দিষ্ট অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হতে পারে এবং যুক্ত হয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠিত হয়। সেই প্রিন্সিপালকে নিয়েই কিটটা করা হয় থাকে, কারণ যেহেতু অলরেডি এখানে ভাইরাল অ্যান্টিজেনগুলো দেওয়া আছে, এবং যখন আমাদের শরীরের প্লাজমা এখানে লোড করা হয় তখন প্লাজমার ভিতরে অবস্থিত যে ধরনের বিভিন্ন ধরনের অ্যান্টিবডিগুলো আছে সেই নির্দিষ্ট স্পেসিফিক অ্যান্টিজেনের সঙ্গে স্পেসিফিক অ্যান্টিবডিগুলো বাইন্ডস করার পরে অ্যান্টিবডি কমপ্লেক্স সৃষ্টি করে, এবং ওই স্থানগুলোতে একটা রেখা বা চিহ্নের আকার লক্ষ্য করা যায়। তাহলে স্যাম্পল যখন লোড করা হয়, এই নির্দিষ্ট পেপারের মধ্যে দিয়ে স্যাম্পল উপর দিকে যেতে আরম্ভ করে, উপর দিকে উঠে যায় স্যাম্পল, এবং স্যাম্পল উপর দিকে ওঠার সাথে সাথে প্রত্যেকটা লাইনকে ক্রস করতে থাকে। এরপর দেখা যায় যে ঘটনাটা কি ঘটে না, যখন স্যাম্পল উপর দিকে উঠতে থাকে, যদি শুধুমাত্র এটা হচ্ছে 3টে লাইন পাওয়া গেল, তার মানে এটা হচ্ছে 3টি লাইন পাওয়া গেল, সি লাইন পাওয়া গেল, IgG লাইন পাওয়া গেল, IgM লাইন পাওয়া গেল, তার মানে এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ কেস। ঠিক আছে, অর্থাৎ যদি সি লাইন থাকে, সি লাইন পাওয়া যায়, IgG পাওয়া যায়, IgM পাওয়া যায়, 3টে লাইনে স্যাম্পল লোড করা পাওয়া যায়, তার মানে এটা পজিটিভ। যদি এমন ঘটনা ঘটে যে শুধুমাত্র IgG পাওয়া যাচ্ছে, সি আর জি পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে না, IgM পাওয়া যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে ক্রনিক। এটাও কিন্তু পজিটিভ, পজিটিভ কিন্তু ক্রনিক, মানে দীর্ঘদিন আগে কিন্তু ঘটনাটা ঘটেছিল, বা দীর্ঘদিন আগে ইনফেকশনটা তার শরীরের মধ্যে ঘটেছিল। তাহলে যদি দুটো লাইন একসঙ্গে পাওয়া যায় তাহলে এটা পজিটিভ, তার মানে এটা হচ্ছে অ্যাকুয়েট, মানে তাৎক্ষণিকভাবে ঘটেছে, কিছুদিনের মধ্যে, খুব কম সময়ের মধ্যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ রিসেন্টলি ইনফেকশনটা ঘটেছে, তার জন্য IgM পাওয়া যাচ্ছে এবং IgGও পাওয়া যাচ্ছে। যদি শুধুমাত্র IgM না পাওয়া যায়, যদি শুধুমাত্র IgG পাওয়া যায়, তার মানে এটা দীর্ঘদিন আগে ঘটেছিল বা দীর্ঘদিন আগে ইনফেকশনটা ঘটেছে, যার জন্য শুধুমাত্র IgG পাওয়া যাচ্ছে। এবং যদি লক্ষ্য করা যায় যে কোনো ক্ষেত্রে, সব রেজাল্টের ক্ষেত্রে দেখা যায় সি লাইনটা যদি না আসে, যদি -C লাইন হয়, মাইনাস কন্ট্রোল লাইন হয়, -C লাইন যদি -C লাইন হয়, তাহলে কিন্তু জানতে হবে এই রেজাল্টগুলো হচ্ছে এরর, অর্থাৎ সি লাইনটা আসবে, প্রতি ক্ষেত্রে সি লাইন আসবে। যদি কন্ট্রোল লাইন না আসে বা কন্ট্রোল লাইনের মধ্যে কোনো রেখা দেখা না যায়, তাহলে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে রেজাল্ট হচ্ছে এরর। এক্ষেত্রে রেজাল্টের কিন্তু কোনো ভ্যালিডিটি নেই, অর্থাৎ ভ্যালিডিটি, রিলায়েবিলিটি কোনো কিছুই নেই। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠনের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের মাধ্যমে এই র্যাপিড টেস্ট বা অ্যান্টিবডি টেস্ট বা সেরোলজিক্যাল টেস্টটা করা হয়। এখানে প্লাজমাকে স্যাম্পল হিসেবে ব্যবহার করা হয়, এবং মানুষের শরীরে উপস্থিত যে IgM এবং IgG, নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে যে IgM এবং IgG গঠিত, সেই IgM এবং IgG দিয়ে এই টেস্টটা করা হয়, এবং তার শরীরে যে ব্যক্তির ক্ষেত্রে ইনফেকশনটা সম্পন্ন হয়েছে সেই ব্যক্তির শরীরে IgM এবং IgG গঠিত হয়েছে কিনা তা জানা যায় কিন্তু এই পদ্ধতির মাধ্যমে, বা র্যাপিড টেস্ট কিট পদ্ধতি। এটা খুব কম সময়ের মধ্যে হয়, এবং এটা খরচও কিন্তু খুব কম। তাহলে এই পদ্ধতির মাধ্যমে জেনারেলি এই দুটো টেস্ট করা হয়ে থাকে। একটা হচ্ছে আর্টিফিশিয়াল টেকনিকের সাহায্যে COPD টেস্ট করা হয়ে থাকে, আর একটা হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট, যেটি র্যাপিড টেস্ট হিসেবে করা হয়। একটা ক্ষেত্রে নেজাল সোয়াব বা অরোফ্যারিঞ্জিয়াল সোয়াবকে ব্যবহার করা হয় স্যাম্পল হিসেবে, এক ক্ষেত্রে ব্যবহার করা হয় জেনারেলি ব্লাড প্লাজমাকে স্যাম্পল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।